জানুয়ারি 2021 আমরা স্মরণ করছি যারা শহীদ হয়েছিলেন 7ই জানুয়ারি 2007 নন্দীগ্রামের সেই হাড় হিম করা ঘটনা, সন্ত্রাস। 7ই জানুয়ারি 2007 বোধহয় কেউ কোনো দিন ভুলতে পারবেন না। তারপরে ওই একই দিনে 7ই জানুয়ারি 2011 নেতাই, পশ্চিম মেদিনীপুরের নেতাইয়ে কৃষকদের ওপর যে অত্যাচার হলো, খুন হলো, সেই ঘটনাকেও আমরা স্মরণ করছি। এবং যারা সেদিন প্রাণ দিয়েছিলেন 2007-এ, 2011-এ, তাদের সকলকে আমরা স্মরণ করছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষ করে যে তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় এই ঘটনাগুলো ঘটেছিল তার নিন্দাও করছি। এবং পরবর্তীতেও আমরা দেখেছি সিঙ্গুর থেকে শুরু করে অন্যান্য জায়গায় যেভাবে অনেকে শহীদ হয়েছেন, আমাদের দলের পক্ষ থেকে তাদের সকলের প্রতি আমাদের পরম শ্রদ্ধা, তাদের স্মরণ করি। তাদের রক্তে ভেজা এই বাংলার মাটি নিশ্চিতভাবে তার প্রত্যুত্তর দিয়েছে গণতন্ত্রের মাধ্যমে এবং ভোটের মাধ্যমে। এরপর যে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের মাননীয়া নেত্রী, রাজ্যের মুখ্য প্রশাসক অর্থাৎ মাননীয়া মুখ্যমন্ত্রী যেভাবে একটি প্রকল্প নিয়েছেন, অর্থাৎ একটা কর্মসূচি গ্রহণ করেছেন, সেটা হলো দুয়ারে সরকার। দুয়ারে সরকারে আমরা গর্বের সঙ্গে বলতে পারি এমন কর্মসূচি বোধহয় কোথাও কারুর পক্ষে নেওয়া সম্ভব নয়। মাননীয়া মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই কর্মসূচি গতকালের যে তথ্য আমাদের কাছে আছে তাতে দেখা গেছে যে ক্যাম্পগুলো সংগঠিত হয়েছে দুয়ারে সরকারের, তাতে 1,82,02,406 জন মানুষের পদার্পণ ঘটেছে। ফলে আমাদের নেত্রীর নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকার মানুষের সঙ্গে রয়েছে, এটা তার বড় নিদর্শন, বড় দৃষ্টান্ত। মানুষ তার ওপরেই আস্থা রাখছেন। এরপর আপনাদের কাছে যেটা বলার, খুব গুরুত্বপূর্ণভাবে মনে করি যে এটা বলার দরকার এবং আপনাদের মাধ্যমে সমস্ত মানুষের কাছে এটা পৌঁছে যাবার আমাদের দরকার, যে যারা আজকে বসে আছে কেন্দ্রে এবং যারা রাজনৈতিক দল হিসাবে কেন্দ্রের শাসন ক্ষমতায় রয়েছে, তারা এমন একটা ভাব করে যে তারা নাকি ভীষণ কিছু করে ফেলেছে। কিন্তু আমরা কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে পেশ করছি, তাতে দেখা যাবে যে এই তথ্যগুলোই বলে দেবে যে যা বলছেন সেটা আদপে কিছু নয়। আসলে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে তারা তাদের মাটি জমি খোয়াচ্ছেন। আমরা সেই তথ্যটাই আপনাদের কাছে তুলে ধরতে চাই। ভারতবর্ষের মাটিতে যদি আমরা দেখি তাহলে দেখব তাদের পায়ের নিচের মাটি, অর্থাৎ বিজেপির পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। সারা দেশে বিজেপি প্রায় 66% আসন হারিয়েছে। তারা সুস্পষ্ট সংখ্যা গরিষ্ঠতায় রয়েছে 12টি রাজ্যে। বিজেপির জোট সরকার রয়েছে মাত্র 4টি রাজ্যে, তবে এই রাজ্যগুলিতেও প্রায় 78% আসনে হেরেছে। বাকি রাজ্যগুলোতে প্রায় 85%-এরও বেশি আসন হারিয়েছে।
আর তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে বিজেপি কোনো আসন জেতেনি। 9টি রাজ্যে 10টিরও কমে আসন আছে। সেই রাজ্যগুলো আপনাদের কাছে তাদের অবস্থানটা কি ভারতীয় জনতা পার্টির, এটা বোধহয় বলে দিলে আর একটু ভালো হয়। তামিলনাড়ু 234টি আসনের মধ্যে 0, কেরলে 140টি আসনের মধ্যে 1টি, তেলেঙ্গানায় 119টি আসনের মধ্যে 2টি, দিল্লিতে 70টি আসনের মধ্যে 8টি, ছত্তিশগড়ে 90টি আসনের মধ্যে 14টি, ঝাড়খণ্ড 81টি আসনের মধ্যে 25টি, মহারাষ্ট্র 288টি আসনের মধ্যে 105, অন্ধ্রপ্রদেশে 175টা আসনের মধ্যে 0, পাঞ্জাব 117টা আসনের মধ্যে 2টি, পশ্চিমবঙ্গ 294টি আসনের মধ্যে 6টি, সিকিম 32টি আসনের মধ্যে 12টি, উড়িষ্যায় 149টি আসনের মধ্যে 23টি, রাজস্থান 200টি আসনের মধ্যে মাত্র 71টি আসনে রয়েছেন। আর যেখানে জোট রয়েছে তার অবস্থাটাও কি সেটাও হয়তো ব্যাখ্যা করাটা উচিত হবে। মিজোরাম 40টি আসনের মধ্যে 1টি, নাগাল্যান্ড 60টি আসনের মধ্যে 12টি, মেঘালয় 60টি আসনের মধ্যে 2টি, বিহার 243টি আসনের মধ্যে 74টি। এই হলো মোট বিজেপির আসন সংখ্যা। অর্থাৎ আমি যেটা আগে বললাম যে তারা তাদের জমি হারাচ্ছে এবং হারিয়েছে, এটা তার সুস্পষ্ট প্রমাণ। এবং যদি আমরা দেখি খুব ভালো করে তাহলে মহারাষ্ট্রে 2019-এ লোকসভায় 51% ভোট ছিল, 2019-20 বিধানসভায় ভোট 42% হয়েছে, অর্থাৎ 9% কমে গেছে। হরিয়ানায় লোকসভায় ছিল 19-এ 58%, 19-20 বিধানসভা ভোট 36%, অর্থাৎ কমে গেছে 21%। ঝাড়খণ্ড 50% ছিল লোকসভায়, পরে বিধানসভায় হয়েছে 33%, কমে গেছে 22%। দিল্লি 57% ভোট ছিল লোকসভায়, 19-20 আমরা যদি বিধানসভা দেখি 40% কমে এখন আসলে ভোটের হার কমেছে 17%। বিহার 50% ছিল 19-এর লোকসভায়, পরে হয়েছে 38% বিধানসভায়, অর্থাৎ ভোট কমেছে 12%। তৃণমূল কংগ্রেসের ভোটের শতাংশের হিসাবও আমাদের দায়িত্ব আছে আপনাদের মাধ্যমে পৌঁছে দেওয়ার মানুষের কাছে। 2014-এ তৃণমূলের ভোটের শতাংশের হিসাব হলো 39.70, আর 2019-এ সেটা বেড়ে দাঁড়িয়েছে 43.3%। অর্থাৎ আমরা তৃণমূল কংগ্রেস ভোটের হিসাবেও কিন্তু 2014 থেকে 2019-এ অনেক ভালো ফল করেছি। এবং যারা আজকে ওই 18-র গরম দেখান তারা কিন্তু ভালো করে বুঝে নিতে পারবেন যে তাদের ওই লোকসভায় যে ফল হয়েছিল পরবর্তী বিধানসভায় সে ফল হয়নি। বাংলাতেও যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন সম্পূর্ণত একেবারেই সেই স্বপ্ন হচ্ছে দুঃস্বপ্ন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন, তৃতীয়বারের মতন আসবেন, দিদি তো আসবেই, এর বিষয়ে কোনো সন্দেহ নেই। বল। I don't know whether I just tell you that what they are saying, I don't think we have to respond to that, because the results after 2019 is clear.
whatever I have just now explained to you. Now here it's only Didi and no one else. There is no one who matches Didi. Therefore, in Bengal, the last word is Didi and the first word is Didi. So here, it's true that there has been an internal assessment, but it's equally true, whatever is the assessment, Didi is the only person who would be heading the government for the third time in 2021. That will be the result. See, we are not what we say this political, what do you say that, Ganotkar. We are not astrologers. So we are not political astrologers. Therefore, I have already explained to you, it's only Didi. And Didi will be coming. Our internal assessment is there, that you have spoken about that. And we will be coming, in 2011. The numbers have increased in 2016 and 2021 numbers will further increase. नहीं, ये मैं वो आ सकते हैं, बोल सकते हैं, दिस इज अ डेमोक्रेटिक स्टेट, दे कैन कम, बट हम जो बोलना चाहते हैं ये है कि वो अपने किसानों को देख रहे हैं क्या करेंगे, वो दिल्ली को देख रहे हैं क्या, ये जो ठंडाई में ये लोग वहाँ पर है ट्रैक्टर मिছিল कर रहे हैं, उसके बारे में नड्डा जी का क्या बोलना है। तो यहाँ पर हमारे जो किसान के लिए जो स्कीम्स है वो तो उनके किसान के स्कीम के पहले दीदी ने की थी, और उसके बाद भी दीदी बोली है कि यहाँ पर जो हमारे यहाँ का लिस्ट हमको उसको चेक करना है तो वो भी हम करेंगे। দেখুন, ঘরে ঘরে গিয়ে চাওয়াল ইকট্ঠা করবে, ঘরে ঘরে যেয়ে তো দুটো ঘরে গিয়েছিলেন এর আগে এসে, সুতরাং ঘরে ঘরে যান না, ওরা তো গাড়িতে চড়েন। ঘরে ঘরে যিনি যান হাওয়াই ছটিটা পরে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদদের হাইজ্যাক করা যায় না, শহীদ কখনো হাইজ্যাক্ট হয় না। এবং দিদি সংগ্রাম, তৎকালীন সরকার যেভাবে মদত দিয়েছিল সন্ত্রাসকে, তার বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠ হয়ে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা বাংলার মানুষ জানেন। শহীদ কোনোদিন হাইজ্যাক্ট হয় না। না, আমি বুঝতে পারলাম না কি আজকে কি, সম্ভবত বোধহয় কালকে সেটা আমাদের থাকবেন, কেউ থাকবেন, আমি নয়। আমি জানি না শুভেন্দু অধিকারী কি বলছে, তা নিয়ে উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। বাংলায় শান্তি আছে, কিন্তু যারা শান্তি নষ্ট করবার চেষ্টা করছেন তাদের বাংলার মানুষই উপযুক্ত জবাব দিয়ে দেবেন। শুনতে পাইনি। এটা অবান্তর কথা। তৃণমূল প্রতি বছর শহীদদের যাদের মনে রাখে, তারা তৃণমূলই মনে রাখে, মমতা বন্দ্যোপাধ্যায় মনে রাখেন। এমনকি 21শে জুলাইয়ের শহীদদের জন্য যে দিনটা অর্পণ করা হয় সব শহীদদের জন্য, সেখানেও কিন্তু সেই খাদ্য আন্দোলনের শহীদ থেকে শুরু করে বাকি সব শহীদদের স্মরণ করে দিদির মঞ্চে সব পরিবার আসেন। দিদিকে এই ধরনের কথা বলে যারা অপমান করে, তাদের আগামী দিন বাংলার মানুষ উপযুক্ত শিক্ষা এবং উত্তর দিয়ে দেবে ভোটের মেশিনের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে। আমার
ভালো লাগে না। দিলীপ বাবুর এই ধরনের মন্তব্য করে হয়তো উনি ওনার আগামী দিনের কি চাকরি থাকবে কি না থাকবে, কি হবে না হবে, উনি হয়তো সবসময় একটু কনফিউজড জায়গায় থাকেন, হয়তো উনি হয়তো, আমি জানি না, মানে উনি যতটা যেভাবে বলেন এটা আদৌ এভাবে চলে কিনা। এবং দিদিকে এই ধরনের অপমান করা, মানুষকে অপমান করা, এটা একটা ঘৃণ্য ধরনের রাজনীতি, এটা ঘৃণ্য ধরনের রাজনীতি। এই ধরনের করা উচিত বলে মনে করি না। তৃণমূল যে বড় দল সেটা বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে। তৃণমূলের মনও ছোট না, দলও ছোট না, আর আমাদের মানুষটি যিনি দলটির মুখ্য জায়গায় রয়েছেন তিনি যে কত বড় মাপের মানুষ সেটা সবাই বাংলার মানুষ দেখেছে। So we have already made it clear every time, whenever our leaders have spoken about this, they have made it clear that outsiders, by outsiders we mean those who are coming now, those who do not know about the culture, the heritage of Bengal. We are talking about them. Those who are here, we have always encouraged them. Bengal has always been a platform for every state to come here. Chief Minister, Honorable Chief Minister, it is not the first time that she is meeting these industrialists. She meets them often, you have already seen, and this is also one of her meets. Therefore, you cannot pick out something out of that. So this is, she does it and she welcomes everyone. We speak about those who do not know and come at the time of elections. Now another thing, may I make it clear that for 6 years, 6 বছর সেন্ট্রাল গভর্নমেন্ট কৃষি কর্মণ অ্যাওয়ার্ড এটা কিন্তু আমাদের দিয়েছেন। যারা কৃষি নিয়ে বলছেন, কৃষি কর্মণ অ্যাওয়ার্ড দিয়েছেন। ক্রপ ইন্স্যুরেন্স অর্থাৎ শস্য বীমা, এটা অন্য জায়গায় কৃষকরা দেয় এই বীমার প্রিমিয়াম, কিন্তু আমাদের রাজ্যে কৃষকদের দিতে হয় না। আমাদের শস্য বীমার যে প্রিমিয়াম সেটা সবটাই আমাদের বাংলা সরকার দেয়। তারপর ডাবল ফার্মার্স ইনকাম করবেন 2000, মানে কৃষকদের ইনকামটা দ্বিগুণ হবে 2022-এ। ফার্মার্স ইনকাম উইল নট ডাবল বিফোর 2028 অ্যাট কারেন্ট রেটস। এরা বলেছেন তো যে 2022-এর মধ্যে আমরা করে দেব দ্বিগুণ, কিন্তু 2028-এর আগে যে রেট দিয়েছে তাতে দ্বিগুণ হবার কোনো সম্ভাবনা নেই। অথচ আমাদের রাজ্যে কৃষকের যে আয় সে তার 3 গুণ হয়েছে। আমরা যখন এসেছি 2011-এ কৃষকের আয় ছিল 90,000, সেটা এখন 3 গুণ বেড়ে 2,90,000 হয়েছে। কৃষক বন্ধু স্কিম, এটা আমরা বারবার বলেছি যে এটা আমাদের আগেই আমাদের নেত্রী করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং সেখানে সমস্ত কৃষকদের নিয়ে আসা হয়েছে। আর শুধু প্রান্তিক কিংবা ছোট চাষি নয়, সমস্ত কৃষকদের নিয়ে এসে 5,000 টাকা করে তাদের একর পিছু দেওয়া হয়। এবং আমরা যদি হিসেব করি তাহলে যেটা পিএম কিষানে হয়, একজন কিষান 1,214 টাকা করে পান। ফলে আমরা আরেকটি যে সুযোগ সুবিধা দিই কৃষক পরিবারকে, অর্থাৎ 18 বছরের থেকে 60 বছরের মধ্যে কোনো কৃষক মারা গেলে তাকে 2 লক্ষ টাকা দেওয়া হয় এই কৃষক বন্ধু স্কিমে। এরকম সুযোগ সুবিধা কোনো রকমের স্কিমের মধ্যে, যেটা কেন্দ্রীয় সরকারের স্কিম, সে ধরনের কোনো সুযোগ সুবিধা নেই। ফলে কৃষকের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন এবং আগামী দিনও থাকবেন। দেখুন, আমি জানি না ওনাদের মানে মাননীয় রাজ্যপাল তিনি সেটার ব্যাখ্যা দেবেন ওদের কথার, আমি তো ছিলাম না সেখানে।
আর ক্ষমা চাইবার কোনো প্রশ্ন নেই আমার মনে হয়, এবং আমার দলেরও মনে হয়, কারণ আমরা কোথাও কোনো অন্যায় করিনি। যে অন্যায় করছে সেটা ওরা করছে, তাই আর নয় অন্যায় অন্যায় করে যাচ্ছে। I have not been able to hear. We have already made it clear in our various speeches. We make it clear, so you can get out of that what we want to say about Honorable Governor. Yes, yesterday in Lucknow. Yesterday in Lucknow, there has been an incident which I do not know how I will speak about that, because an Anganwadi worker, बदाऊं में हुआ है। हाँ, तो एक आंगनवाड़ी वर्कर, she had gone to the temple, and it's a shame that the priest has to actually, he has not surrendered. The lady had gone to the temple. আর এইটা একটা অত্যন্ত নক্কারজনক ঘটনা, যেভাবে আমাদের এই মহিলা অসম্মান হয়েছে আমরা দেখেছি। বারবার উত্তরপ্রদেশের মাটিতে এই ধরনের ঘটনা ঘটে যায়, কিন্তু কোনো রকমের উদ্যোগ নেওয়া হয় না মহিলাদের সম্মান ফিরিয়ে দেবার জন্য। আমরা হাতরাসে দেখেছি, আমরা বলরামপুরে দেখেছি, বারবার এই বাদাওতেও দেখলাম। সুতরাং এই জায়গায় মেয়েদের অসম্মানিত করা, খুন হয়ে যাওয়া, এটা চরম একটা খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে সমাজকে। এটা আমরা ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে, লিলুয়ার ঘটনা। আমরা সংবাদ মাধ্যমের কাছেও কৃতজ্ঞ, এবং তারাও কিন্তু এই ঘটনাটা যে সঠিক ঘটনা নয় সেটা সম্পর্কে তারাও অভিহিত আছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদের। ভুল কথা ব্যাখ্যা দিয়ে বাংলাকে ছোট করা যায় না। This has happened, this is an incident which I do not know in what words I will condemn it, because this has happened in UP, various parts of UP many a times, and we have been protesting against that. The priest has yet not surrendered. The lady had gone to the temple, and an Anganwadi worker actually, she's an important part of the society, because she helps the pregnant mothers who deliver children who actually will form the society in future. And this is an Anganwadi worker who has been in this way mercilessly, she has been murdered and raped. This is, I do not know what is happening. They should actually answer and say what is going on in UP. এসব জানি না কে কার বাড়িতে গেছে।